কারা কারা সুদে টাকা লাগান হাত তোলেন। এই সুদে যারা টাকা লাগান এখনই উঠে যাবেন। সুদের ব্যাপারে 5 বছর ওয়াজ করছি, ওঠেন ওঠেন। আপনি অলরেডি জাহান্নামী, আপনার হেদায়েতের দরকার নেই, ওঠেন। চলেন, আমি যদি বলি এখন হয়তো বা আমি বাড়ি যেয়ে থাকতে পারবো কিনা আমি জানি না। যদি বলি ইউনূস পারবে একটা জিনিস, কি পারবে ইউনূস? কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনূস সুন্দর করে পারবে। আমি ছোটবেলায় দেখছি যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে, হাঁস ধরে নিয়ে গেছে, মুরগি ধরে নিয়ে গেছে, টিন খুলে নিয়ে গেছে, এগুলো আমি দেখছি। ইউনূস এটা পারবে 100-তে 100। ইউনূস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার, আমার পক্ষে মনে হয় না যে সম্ভব। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন করে। আওয়ামী লীগ তো আমার মতো রিক্সাওয়ালার দল না, আর 5 জনের সংগঠন না, 8 জনের সংগঠন না। আওয়ামী লীগ প্রাচীন আন্দোলন করে ভুলই করছি আমরা। ওই যে আন্দোলন করছিলাম মনে ভাবছিলাম যে ভালোই খাইতে পারবে, দেখি ডাল ভাত তো দূরে গেছে, আলুও জুটতেছে না। শোনেন, একজনের দ্বারা চতুর্দিকে লক্ষ্য রাখা না, চাউলের ভিতর মরা চাউল খায়। এই যে মেট্রো রেল যান, পদ্মা সেতু যান, যে জায়গায় যান, সব জায়গায় স্বৈরাচারের করা। সে 17 বছর দেশ চালাইয়ে যদি স্বৈরাচার হয়ে যায়, 8 মাসে এত লুটপাট হইল। এই যে ইনকলাব মঞ্চ, এই টোকাইদেরকে যে বিভিন্ন জায়গায় হামলার জন্য ব্যবহার করা হয়, সেটা কিন্তু এই টোকাইয়ের এই টোকাই সংগঠনের একজন কর্মীর মুখেই শুনেন। পুরো আন্দোলন, গণ অভ্যুত্থান, হাসিনাকে পতন থেকে শুরু করে এই সবকিছু হচ্ছে মাইক্রো মিডিয়ার কল্যাণে হয়েছে। এখন প্রচুর পরিমাণ মিডিয়া আছে, সরকারি সংস্থাগুলো রয়েছে, তারপর হচ্ছে যাদের সাথে চাঁদাবাজি করেছি, টেন্ডারবাজি করেছি, যাদেরকে পদ দিয়েছি। ধরেন কেউ তো আমার কাছে আসছে 10 লাখ, কেউ বলছে 15 লাখ। মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশকে প্রতিহত না করা গেলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না, এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম। মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না, কিংবা ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তার দেওয়া এই বক্তব্য তুমুল বিতর্কের জন্ম দেয়। বিষয়টি নিয়ে ক্ষোভ তৈরি হয় শিক্ষার্থীদের মাঝে। বাধ্য হয়ে 3রা নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রো রেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। যখন সমন্বয়ক বলছেন যে যদি আমরা মেট্রো রেলে আগুন না দিতাম, যদি আমরা পুলিশকে হত্যা না করতাম, যখন বিএনপি সিরাজগঞ্জের নেতা বাচ্চু বলেন আমরা এনায়েতপুর থানায় আগুন দিয়ে 13 জন পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন হতো না, তাহলে খুনি কি শেখ হাসিনা নাকি সমন্বয়করা? সমন্বয়ক কারা? আপনারা বিচার করুন। আরেকটা বিষয়, আমাদের যখন আন্দোলন শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং এসেছে। তো আমরা আজকে এই টাকা কে দিয়েছে আমি তো জানি না, যেটা হচ্ছে আজকে আমাদের মঞ্চে হাসনাত আব্দুল্লাহ ভাই বলছেন যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং পেয়েছি, সেই হিসেবে পার পারসন 5 লক্ষ টাকা করে পাওয়া উচিত। এখন আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন মানুষ, আমার পরিচয় আমি মানুষ। কিসের স্বাধীনতা আনছেন আপনারা? কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ ফাইবার হয় ফাজলেমি, কিন্তু সেটা কতক্ষণ কন্ট্রোলে রাখবে? এইভাবে কন্ট্রোল, এটা তো প্রশাসন পারে না কেন? সরকার পারে না কেন? কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ ফাইবার হয়, কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে 71 সালে, সেই স্বাধীনতা 24 আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসনও কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বাংলার সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? কি দেশ চালান? দেশ আপনারা 10 করে দিচ্ছেন, আজকে বলতেছেন দেশ। কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সবকিছু শেষ করে। এদের রক্তে দোষ আছে, নরপশু নরাদম, এইগুলারও কিন্তু একদিন ইতিহাসে সীমার রে কিন্তু কেউ শ্রদ্ধা করে না।
মোহাম্মদী ব্যাগকে কেউ শ্রদ্ধা করে না। এরা সীমার এবং মোহাম্মদী ব্যাগের সন্তান, এদের সাথে কি কথা বলবো? এগুলো ইতিহাসের দুজকে লাকি হবে। এরা কি তোমরা 60 কোটি টাকা দামের গাড়ি দৌড়াও কমনে, তোমার ঘরে বাড়িতে তো একটা ভাঙ্গা ঘরের বেড়াও নাই। এই যে মানসিকতা, আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে, যারা বেয়াদবের মতো কথা বলে। আমার নাম বলার সময় এটাও বলে না জনাব ফজলুর রহমান, অথবা ফজলুর রহমানও বলে না। ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম, এরা আমাদের দেশ ঠিক করে দিবে না, এরা দেশের মালিক না, দেশের মালিক হলো জনগণ। আমার ধারণা, আমি চ্যালেঞ্জ করলাম, ওর নামটা আমাকে বলতে হবে, ওর বাড়ির পরিচয় দিতে হবে, ওর বাপ কি করতো, দাদা কি করতো। এবং আমি চ্যালেঞ্জ করলাম, না হলে আমি পলিটিক্স ছেড়ে দেব, ও হয় আলবদরের ছেলে, না হয় রাজাকারের ছেলে। আমি কথাটা খুব, হয়তো মুক্তিযুদ্ধের মাধ্যমে তার বাপ দাদা কোনোভাবে আলবদর রাজাকার হওয়ার কারণে প্রাপ্য শাস্তি পাইছিল, এবং সে যে কথাটা বলছে প্রতিহিংসা পরায়ণত্ব থেকে, ওই আলবদরের ছেলেকে আমি বলতে চাই, আমি 1200 মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম, তার মধ্যে 1100-র উপরে ছিল মুসলমান। তাইলে আমরা আর 70-80 জন ছিল হিন্দু সম্প্রদায়ের লোক, তাইলে আমরা 1100 যে মুসলমান ছিলাম, আমরা ভুলভাবে গেছিলাম। তোর বাপের চেয়ে আমি বয়সে বড়, ওর বাপের চেয়ে, ওর বাপের সঙ্গে মার যখন দেখে বিয়া হয় নাই, তখন আমি মুক্তিযুদ্ধ করে শেষ করে ফেলছি। এইসব যারা বলে, এদেরকে বাংলাদেশের মানুষ কিন্তু চিহ্নিত করে রাখবে। আমি কথাটা বললাম, সমন্বয়করা এবং কি ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা যেভাবে গালাগালি করলো বা এখনো করতেছে, এইরকম আমরা, তারা না ইসলামী দল করে, তারা না ধর্মের নামে রাজনীতি করে, যারা ধর্ম ইসলামের মতো মহান ধর্মের নামে রাজনীতি করে, তাদের মুখ এত খারাপ, তারা এত কুৎসিত ভাষা বলতে পারে, তারা মুরব্বীর সাথে এত বেশি বেয়াদবি করতে পারে, তারা কি বাপের সাথে এরকম বেয়াদবি করে ঘরে? তারা মাকে কে এই নজরেই দেখে ঘরে? এরা করতেছে কি? এবং এটা করে তারা ক্ষমতা যেতে চায়, আমাদেরকে মেরে ফেলতে চায়। সেটা হলো দুনিয়াদারি। আবার আখেরাতের ভয় দেখায়, আমরা নাকি বেহেশতে যেতে পারবো না, টিকিটটা তাদের হাতে আছে। আমি খুঁজতেছি কার হাতে টিকিট আছে বেহেশতের, আমি সেই মৌলানা সাহেবের কাছ থেকে গিয়ে টিকিটটা আনবো। আর উনি বলছে যে ফজলুর রহমান এই দুজকে যাবে, আমি ওনার কাছ থেকে গিয়ে টিকিটটা আনবো, যে আমার একটা টিকিট দেন। 100 বার স্বীকার করি তাদের অবদানকে, আমি অস্বীকার করি তাদের যোগ্যতাকে, আমি স্বীকার করি। কিন্তু তারা মানুষের সঙ্গে ফিলোসফিক্যালি মানুষকে ভুল বুঝাইছে, প্রতারণা করছে। তারা বলতে চায় ইসলামী ছাত্র শিবির নামধারী একটা ছাত্র সংগঠন এই আন্দোলনের ভ্যানগার্ড বুঝে, আর ওই ছেলেটাকে বলে মেন্টর নাকি মাস্টার মাইন্ড। এগুলো কি? তারা বলতেছে আন্দোলনটা তারা করছে, তাহলে যে দাউদকা নিত্যকে যাত্রাবাড়ি পর্যন্ত 20-30 লাখ লোক যে প্রতিদিন মিছিল করছে, 5ই আগস্টে 136 জন লোক শুধু যাত্রাবাড়ির থানা দখল করতে গিয়ে মারা গেছে। পুলিশ শুদ্ধ। এই মরছে কারা? 95 জন মানুষ মরছে বিএনপির শুধু যাত্রাবাড়িতে 5ই আগস্ট। 422 জন, তারাও তো দাবি করে কেন তারা আন্দোলন, তাদের কেউ তো মরে নাই। বলুক না 158 জন সমন্বয়কের মধ্যে কারো গায়ে গুলি লাগছে কিনা, এই কথাটা একবার শুধু বলুক যে না একজনের গায়ে গুলি লাগছে, আহত হয়েছিল। অ্যারেস্ট হয়েছে 6 জন, আমরা দেখছি। তাদেরকে আমরাই ছুটাই আনছি, সরকারের হাত থেকে জনগণই ছুটাই আনছে। কিন্তু তারা সবটা আন্দোলনের সমস্ত ক্রেডিট দাবি করে কেন, এবং ফসলটা সবটা তাদের এইটা দাবি করে কেন? ফসলটা হলে জনগণের, ছাত্র জনতার ফসল, দেশের মানুষের ফসল। এখন তারা দেশের মানুষকে যদি বলতো যে আমরা এই আন্দোলন করতেছি, তারা তো স্লোগান দিয়েছিল 1 দফায় 1 দাবি, হাসিনা তুই কবে দাবি। কথাটা ঠিক না বেঠিক আপনি বলেন। শেষ 4 তারিখ 5 তারিখ তাদের স্লোগানটা কি ছিল? 1 দফায় 1 দাবি, হাসিনা তুই কবে যাবি। তাহলে হাসিনা তুই কবে যাবি যদি হয়, তাহলে তো অর্থ হইলে হাসিনা গেলে পরে আরেকজন আসবে। কথাটা বুঝেন। আমিও মনে করছি হাসিনা গেলে আজরাইল আসুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হাসিনা যাক। কিন্তু হাসিনা গেলে যে কি হবে, কিভাবে হাসিনাকে রিপ্লেস করবে আরেকটা ভালো মানুষ? এটা কি ইউনূস সাহেবকে দিছি 3 মাসের 6 মাসের জন্য? উনি 5 বছর বসে থাকার জন্য, বট গাছের চেয়ে কলা গাছ লম্বা হওয়ার জন্য ওনাকে দিছি?
নির্বাচিত সরকারের বয়স 5 বছর, আর ওনারা মনে করে ওনারা থাকবো 15 বছর বিনা ইলেকশনে, এটা বাংলাদেশের মানুষ সমর্থন করবে বা হতে দিবে? তারা এটা যদি বলতো যে আমরা 5 বছর ক্ষমতায় থাকবো, আমরা মুক্তিযুদ্ধকে মানবো না, 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, আসল মুক্তিযুদ্ধ 47-এ হয়েছিল, তারা যদি বলতো 72-এর সংবিধানকে আমরা কবর দিয়া দিব, ফিরে আসলে কেমনি? এমনি রামের সুমতি হয়েছে নাকি ঠেলার নাম বাবাজি? কোনটা? এটা তারা বলুক যে আমাদের সুমতি হয়েছে অথবা ঠেলায় পড়ে আমরা বাধ্য হয়েছি। শুধু ওই ছেলেটি তো বলে নাই, আরেকজনে বলছে, এই যে ভদ্র মহিলা, তার নাম হইল রেজওয়ানা হাসান, উনি কিন্তু কালকে রাত্রে বলছেন না না আমরা তো মুক্তিযুদ্ধর ওইভাবে আমরা কোনো বিরোধিতা করি না। আমি তাকে বলছি এই কথাটা আপনি বললেন না, আপনাকে একদিন বলছি আমি এটা শেষ করতে চাই, আরেকদিন বললে কিন্তু আরেকদিন বলবো যে আপনার বাপ কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, কাজে আপনি ওই বিরোধী পরিবারের মেয়ে হইয়া মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আলাপ করেন না। তারা যে এটা কি এখন খেলায় করে বলতেছে কিনা, নাকি অবশেষে অরিন্দম কহিলা বিষাদে মধুসূদনের ভাষায়, কোনটার জন্য বলতেছে? এটা কি তাদের মনের কথা নাকি মুখের কথা? অবস্থাটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা ফাইট করবে দেশে তারাই পরাজিত হবে, তারা এখন আপাতত কেউ না কেউ তাদেরকে বুঝাইছে, এবং সেই কারণে বলতেছে আচ্ছা বাবা 6 মাস যা কইছি এখন চুক্কু দিলাম, আপাতত বললাম যে না মুক্তিযুদ্ধ মানন লাগবে। আর 24 এই যে বলছে, কিন্তু দেখলাম একটু আবার দেখলাম 69 আর 24, 71 আর 24 এই দুইটা শব্দ একসাথে উচ্চারিত হবে না, এদের রক্তে দোষ আছে। নরপশু নরাদম, নারী হত্যা শিশু হত্যা করে বড় বড় করে কয়, আর আলবদরের ছেলেরা এদের স্টেটমেন্ট নেয় আর হাততালি দেয়। এইগুলারও কিন্তু একদিন ইতিহাসে সীমার রে কিন্তু কেউ শ্রদ্ধা করে না, মোহাম্মদী ব্যাগকে কেউ শ্রদ্ধা করে না। এরা সীমার এবং মোহাম্মদী ব্যাগের সন্তান, এদের সাথে কি কথা বলবো? এগুলো ইতিহাসের দুজকে লাকি হবে। এরা কি তাদের সাথে আছে 2-3 জন, এদের সবার নাম সমন্বয়ক, এরা এখান থেকে টিকিট দিয়ে দেয়, এই যে কার্ডটা লয়ে যাও তোমরা সমন্বয়ক। জীবনে ছেলেটি পলিটিক্স করে নাই, এই কার পুত্রে মানুষে জিজ্ঞাসা করে থানায় গেলে, এই কার পুত্রে নাকি সমন্বয়ক, ও কালুর পুত। কালু কি করে? কয় মাটি কাটে। ও কি করতো? কয় পলিটিক্স কোনদিন করতো, ফান্দোহনদারি করতো। এই ছেলেটিকে সমন্বয়ক বানাচ্ছে, তার ডরে ওসি কাঁপে, ইউনু কাঁপে। এটা তো একটা অপসংস্কৃতি শুরু হয়েছে, অপসংস্কার। 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, লেখা নাই পড়া নাই, সব শুধু সমন্বয়ক হইতে চায়। আর ডিসি সাহেবের সাথে বৈশা, অফিসিয়ালদের সাথে বৈশা, চাকরি বাকরির ব্যাপারে টাকা পয়সা নিয়ে তারা নিজেদেরকে ধনী মানুষ হিসেবে প্রতিপন্ন করতে চায়, লেখাপড়া করতে চায় না। আপনি কি বলতে চান যে তাদের ইচ্ছা? আর এরা যারা আমি ধরি তাদের মধ্যে 2জন বেস্ট বয়, সমন্বয়ক না, সমন্বয়ক ওই যে বৈষম্য বিরোধী ছাত্র, তার নাম বলেন, একজনের নাম হইল হাসনাত আব্দুল্লাহ, রাইট, 1 নম্বর, 2 নম্বর সার্জিস আলম, রাইট, 1 এবং 2। 6 মাস আগে চেহারা কি ছিল, এখন তাদের চেহারা কি হয়েছে? মানুষ তো দায়িত্ব পাইলে পরে, আমেরিকার মতো রাষ্ট্রপতির প্রেসিডেন্টের দায়িত্ব পাইলে পরে ওবামার মতো লোকের শরীর হালকা হয়ে যায়, কাজ করতে করতে চেহারা নষ্ট হয়ে যায়। আর এদের চেহারা কেন টমেটোর মতো লাল হইল? এরা কেন সকাল বিকাল রাত্র দুপুর 4টা পোশাক বদলায়? আমি তাদের পিতা, তারা আমার সন্তান, আমি তাদের কাছে হাত জোর করি। তোমাদের মানসিকতাটার কথা বলতে, এই মানসিকতায় তো আমার দেশে যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ গড়ে উঠবে না। তোমরা 4 কোটি টাকা দামের গাড়ি দৌড়াও কমনে, তোমার ঘরে বাড়িতে তো একটা ভাঙ্গা ঘরের বেড়াও নাই। এই যে মানসিকতা, আপনি তাদের কথা শুনতে বলেন আমাকে, যারা বেয়াদবের মতো কথা বলে। আমার নাম বলার সময় এটাও বলে না জনাব ফজলুর রহমান, অথবা ফজলুর রহমানও বলে না। ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম, এরা আমাদের দেশ ঠিক করে দিবে না, এরা দেশের মালিক না, দেশের মালিক হলো জনগণ। আপনি বাংলাদেশের সংবিধানের 7 আর্টিকেলে যান, কি লেখা আছে গত 54 বছর যাবত পৃথিবীর সব সংবিধানে লেখা আছে দেশের মালিক জনগণ। সেই জনগণের কাছে যান, ভোটের রায় নেন, দেখেন কে বলে
জনগণ কাকে দায়িত্ব দেয়। আমি তো সেই কথাটা বলছি। এটা বললেই আপনার মুখ কালো হয় কেন? কেন আমাকে বকাবকি করেন আমি গণশত্রু, আমি ভারতের দালাল? এই কথা কেন বলেন? আমি ভোট চাইলে ভোট করবেন না? একটা ভোটের জন্য 30 লক্ষ লোক মারা গেছে। 1970 সালের 7ই ডিসেম্বর একটা ভোট দিছিল, শেখ মুজিবুর রহমানের নৌকা মার্কায় আওয়ামী লীগ দিছিল, সারা পাকিস্তানের মেজরিটি বানাইছিল। ইহিয়া খান ভুট্টোরা মানে নাই বলি যুদ্ধ হয়েছিল বাংলায়। যদি সেদিন ক্ষমতা দিত যুদ্ধটা তো হইতো না। একটা ভোটের জন্য যদি যুদ্ধ 30 লাখ লোক মারা যেতে পারে, এটাই তো মেন জিনিস। সেই ভোটটা চাইলে আপনি আমাকে ভারতের দালাল বলবেন, গণশত্রু বলবেন। আমরা ভোটের জন্য আমরা কি রক্ত দিছি নাকি? তাইলে কি 3 জন ছেলেকে অ্যাডভাইজার বানানোর জন্য দেশের মানুষ রক্ত দিছে? আর 152 জন সমন্বয়ক বানায় সুন্দর সুন্দর কাপড় চোপড় পরাইবার লাগি রক্ত দিছে, আর বকা শুনবার লাগি প্রতিদিন। আর নিজেরা অফিসে মারামারি করে, মেডিকেল হাসপাতালে যাবে, রাজপথে মারামারি করে পড়ে থাকবো। তার জন্য মানুষ ভোট তাদের বিরুদ্ধে সাথে আন্দোলন করছিল না 5ই আগস্ট। ভোট করার জন্য যদি না করতে, কিসের জন্য করছে? আমাকে যদি সে বলে ভোট করার জন্য আমি আন্দোলন করি না, আমি বলবো তোমাকে তো আমি ওই সমন্বয়ক অথবা বানানোর জন্য, এটা কি বলে, উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন করে নেই। কে ফরিদে আসমিন, কি তার অবদান? বেইমানি করে এদেরকে ছেড়ে দেন। জনগণ কিন্তু চিরদিন এদের বিচার করবে। যেমন এখন পর্যন্ত জনগণ কিন্তু এদের ফ্যাসিস্টদের বিচার চিরদিন করবে। আপনারা যদি বিচার ছাড়িয়ে দিয়ে বলেন আপনারা আইসা পড়েন ইন্ডিয়ার থেকে হাসিনা সহ, এরা আইসা চোখ তুললে মানুষের দিকে তাকাইতে পারবে না। শেখ হাসিনা সাথীরা বাইচা গেল জনগণের কাছে, কিন্তু তাদের ওই যে বুক ফুলায় কোনোদিন বলতে পারছ না, এই আমার চিনস, আমার নাম কিন্তু সালমান রহমান। জীবনে কোনোদিন বলতে পারে আমার নাম কিন্তু আনিসুল হক, আমার নাম কিন্তু উবায়দুল কাদের। এই কথাটা জীবনে কোনোদিন বলতে পারবে না, আমি আপনাকে বলে দিলাম। এবং যাদের ছেলে আছে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, নামটা কি, নামটা এখন মনে থাকে না, কি নামটা, এই যে হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী মনে আছে? ওর ছেলে কোনোদিন বলতে পারবে না এই আমরা চিনস, আমি কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ছিলাম, মানুষের থু দিলাম তোরে। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? হাসিনার মন্ত্রিসভার যারা মন্ত্রী ছিল, হাসিনার পার্লামেন্টের যারা এমপি ছিল, কেউ কোনোদিন বুক ফুলাইয়া বলতে পারবে না আমারে চিনস, আমি 18 সনে এমপি ছিলাম। মানুষকে চিনি তোরে, তুই দিনের ভোট রাইতে মারছিলি, তুই নিশি রাইতের এমপি আসলে। আর তার ছেলেরে দেখায় বলবো ওরে চিনো না, ওই যে ওর বাপ কিন্তু নিশি রাইতের এমপি আসছিল। জনগণের বিচার, ইতিহাসের বিচার কিন্তু থেকেই যাবে। ওই বিচারটা সবচেয়ে কঠিন বিচার। 2014 সনে আমার আওয়ামী লীগ সম্পর্কে একটা বক্তব্য ছিল, আপনি যদি দেখে থাকেন। আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। জি, দেখছেন বোধহয় কোনোদিন? আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। জি, এখন আমার বলতে ইচ্ছা করে বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। এই দেশে বাঁচতে ইচ্ছা করে না। বাঁচতে কতদিন আমরা এই সংগ্রাম আন্দোলন করব, আর বাঁচতে ইচ্ছা করে না। তারপরে একটা আশায় বেঁচে থাকি, দেখা যাক জনগণ যদি সঠিক নেতৃত্ব নিয়ে আসতে পারে। একজন পুলিশ, আমি নাম বলবো না, কিছুই বলবো না, সে আমার ধরে খুব কানলো, স্যার আপনার বক্তৃতা আমি শুনি, বক্তৃতা শুনে আল্লাহর কাছে দোয়া করি আপনি বাইচে আপনি আমার কথাটা শুনে, কিন্তু স্যার আপনাকে যতবার দেখি ততবারই আমার হৃদয় ফাটিয়ে কান্না আসে। কেন ভাই, আমার দেখলে তোমার হৃদয় ফাটিয়ে কান্না আসে কেন? বললো আমি তো আর মানুষ না। কেন? বললো আমার একটা আপন ভাই আছে, সে ASI ছিল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। স্যার আপনাকে কি বলবো, আমার ভাইটাকে বিনা কারণে স্ট্রেট গুলি করে মেরে ফেললো। সে কিন্তু রাইফেল হাতে ছিল, ইচ্ছা করলে গুলি করতে, সে কিন্তু গুলি করে নাই, কিন্তু আমার ভাইটাকে গুলি করে মেরে ফেললো। কারা মারলো স্যার আমি ডরে কইবো না, এখন আর কইবো না। কিন্তু আপনার তো স্যার সবার বিচার চান। পুলিশ কি মানুষ না? তার কি মায় কান্দে না? আমার মা বাবা তো। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল,
তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। বন্ধুগণের কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না, এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, ৯ মাস, দীর্ঘ ৯ মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, বাড়িতে থাকে। শেখ হাসিনাকে এই পুরো পৃথিবীর বাস্তবতায়, আমি অত ভালো আন্তর্জাতিক রাজনীতি বুঝি না, কিন্তু পুরো পৃথিবীর বাস্তবতায় একজন অনন্য সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা এরকম মনে হয় কিনা, কারণ তিনি সবার সাথে সম্পর্ক রেখে এবং যার সাথে যা দরকার সেটা নিয়ে আসলে কথা বলতে পারেন। আমি তাকে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু এই কথা ঠিক, তিনি কিন্তু চীন থেকে সাবমেরিন কিনেন, চীনের পয়সায় পদ্মা সেতু বানান, এবং চীনের কাছে এখন টাকা কোন শর্তে বেশি জায়গায় নেওয়া যায় সেটা কথা বলতে আসলে যাবেন। পাশাপাশি ভারতের সাথে তার সম্পর্ক থাকে, তিনি ইমরান খানকে টেলিফোন করতে পারেন, তিনি রাশিয়া থেকে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ সেখানে বসিয়ে ফেলতে পারেন। এই রকম দ্বন্দ্বমুখর এতগুলি দেশের সাথে একসাথে সম্পর্ক রাখা রাষ্ট্রনায়ক আমরা আসলে বর্তমান রাজনীতি পরিণতিতে খুব বেশি দেখি না। আপনি বলবেন যে এইটা আসলে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য এটা আসলে খুব দরকারি কিনা, জরুরি কিনা, এবং শেখ হাসিনাকে আপনি এই জন্য অনেক ধন্যবাদ দিবেন কিনা? বিএনপি, জামাত এবং অন্যান্য বিরোধী দলের উচিত দোয়া করা যাতে শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসে। যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ নিরাপদ। আমি কিন্তু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি।